শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় সিসিইউতে বেগম জিয়া, বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা স্বরাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছেন মির্জা ফখরুল। বাংলাদেশে করোনার দ্বিতীয় ঢেউয়ের বিস্তার, যুক্তরাজ্য ও দক্ষিণ আফ্রিকার ভ্যারিয়েন্টের মাধ্যমেই তৃতীয় ওয়েভ প্রতিরোধে ভারতীয় ধরন ঠেকানোই মূল চ্যালেঞ্জ বলছেন বিশেষজ্ঞরা। নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশ হচ্ছে কক্সবাজারের সীমান্ত দিয়ে, অনেকেই অবস্থান নিয়েছে ক্যাম্পে, সতর্ক অবস্থানে সীমান্তরক্ষী বাহিনী। জরুরি সহায়তা পেতে 333-তে ফোন দিয়েও সাহায্য না পাওয়ার অভিযোগ। তালিকা জটিলতায় সবার ক্ষেত্রে তাৎক্ষণিক সাড়া দেওয়া সম্ভব হচ্ছে না, দাবি ত্রাণ মন্ত্রণালয়ের। এবং 27 বছরের দাম্পত্য জীবনের ইতি টানছেন বিশ্বের চতুর্থ ধনী বিল গেটস ও স্ত্রী মেলিন্ডা। টুইটারে বিবাহ বিচ্ছেদের ঘোষণা, একসঙ্গে কাজ করবেন দাতব্য ফাউন্ডেশনের জন্য। ভোরের সময়ের সঙ্গে আছি আমি নাবিলা সোহার। শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় সিসিইউতে নেওয়া হয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। করোনায় আক্রান্ত বিএনপি নেত্রীকে গতকাল দুপুরের পর কেবিন থেকে সিসিইউতে নেওয়া হয়। তার ব্যক্তিগত চিকিৎসক জানান, তার শারীরিক অবস্থা নিয়ে শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। গত 6 দিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আছেন বেগম জিয়া। সোমবার ভোর থেকে শ্বাসকষ্ট শুরু হয় রাজধানীর রিভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। দুপুরের পর তা বেড়ে গেলে কেবিন থেকে দ্রুত নেওয়া হয় করোনারি কেয়ার ইউনিট সিসিইউতে। এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার সাথে দেখা করে বেরিয়ে এসে তার ব্যক্তিগত চিকিৎসক গণমাধ্যমের কাছে জানান, সিসিইউতে নেওয়া হলেও শঙ্কার কোনো কারণ নেই। তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড বেগম জিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন। লন্ডন থেকে এ বোর্ডের সমন্বয় করছেন তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবায়দা রহমান। ডাক্তার শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে 10 সদস্যের একটি মেডিকেল বোর্ড ওনার চিকিৎসা করছেন এবং ওনার চিকিৎসা যথাযথভাবেই চলছে। কিন্তু আজকে আর্লি মর্নিং অর্থাৎ সকাল ভোরের দিকে উনি একটু শ্বাসকষ্ট অনুভব করেন। উনি যখন শ্বাসকষ্ট অনুভব করেন, চিকিৎসকরা ওনাকে পরীক্ষা নিরীক্ষা করার পর ওনাদের সম্মিলিত সিদ্ধান্তে উনি করোনারি কেয়ার ইউনিট সিসিইউ করোনারি কেয়ার ইউনিটে এই ডাক্তারদের অধীন উনি চিকিৎসাধীন আছেন। এ সময় বিএনপি নেত্রী দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলে জানান তার চিকিৎসক। আমরা দেশবাসীর কাছে এবং আপনাদের সবার কাছে অনুরোধ করব যে ওনার রোগ মুক্তির জন্য আপনারা মহান রাব্বুল আলামিনের কাছে ওনার জন্য দোয়া করার জন্য বলবেন। এদিকে ব্যক্তিগত চিকিৎসকরা বেগম জিয়ার স্বাস্থ্য নিয়ে স্পষ্ট করে কিছু না বললেও হাসপাতাল সূত্র বলছে এখনও শ্বাসকষ্ট রয়েছে বিএনপি নেত্রীর। গত 6 দিন ধরে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আছেন বেগম জিয়া। শুরু থেকে চিকিৎসকরা জানিয়েছিলেন ভালো আছেন তিনি। এর আগে 27 এপ্রিল হাসপাতালে ভর্তি করা হয় তাকে। গত 10 এপ্রিল করোনা রিপোর্ট পজিটিভ আসে 74 বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার। 27 এপ্রিল পর্যন্ত গুলশানের বাসায় ফিরোজা থেকেই চিকিৎসা নেন তিনি। আহমেদ সালাহিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে করোনা আক্রান্ত বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নিতে তার পরিবার এখন পর্যন্ত কোনো আবেদন করেনি বলে সময় সংবাদকে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকে খালেদা জিয়ার শারীরিক অবস্থা জানিয়েছেন বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। না, আমার কাছে কোনো আবেদন করেনি। যারা বলছে তারা ভুল বলতেছে। আমার কাছে কেউ আবেদন করে নাই। আমাকে শুধু মির্জা ফখরুল আমাকে জানিয়েছে তার মানে শারীরিক অবস্থা। আমার কাছে কোনো আবেদন নিবেদন হয়নি। যুক্তরাজ্য ও দক্ষিণ আফ্রিকান ভ্যারিয়েন্টের মাধ্যমেই বাংলাদেশে করোনার দ্বিতীয় ঢেউয়ের বিস্তার ঘটেছে। সংক্রমণের জন্য 60% যুক্তরাজ্যের আর 30% দক্ষিণ আফ্রিকান ভ্যারিয়েন্ট দায়ী। তবে চট্টগ্রামে এখনও ভারতীয় ভ্যারিয়েন্টের শনাক্ত না হলেও এটি তৃতীয় ওয়েভের কারণ হতে পারে বলে শঙ্কা বিশেষজ্ঞদের। করোনার নতুন 10টি জীবন রহস্য উন্মোচনের মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। গত 1 মাসে করোনা ভাইরাসের নতুন আরও 10টি জীবন রহস্য উন্মোচন করেছে চট্টগ্রামের ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। এর মধ্যে 6টি যুক্তরাজ্যের এবং 3টি দক্ষিণ আফ্রিকান ভেরিয়েন্ট, বাকি একটি অস্ট্রেলিয়ান। আমরা খুব ভয়ে আছি। এখন ভারতীয় ভেরিয়েন্টটা যদি আমাদের দেশে আসে তাহলে আমাদের কিন্তু চরম ক্ষতি হবে, তৃতীয় ওয়েভ আরম্ভ হতে পারে।
গবেষকদের মতে মার্চ মাস থেকে বাংলাদেশে করোনার সেকেন্ড ওয়েভ হানা দেয়। আক্রান্তের সাথে পাল্লা দিয়ে বেড়েছে মৃত্যুর হার। তবে করোনার সেকেন্ড ওয়েভে এখন পর্যন্ত চট্টগ্রামের কোথাও ভারতীয় ভেরিয়েন্ট শনাক্ত হয়নি। চীনের উহান থেকে সৃষ্টি হওয়া করোনা ভাইরাসের মাধ্যমে সারা বিশ্বে সৃষ্টি হয়েছিল প্রথম ওয়েভ। এরপর ইউকে এবং অস্ট্রেলিয়ান ভেরিয়েন্টের মাধ্যমে সেকেন্ড ওয়েভ চলছে। চিকিৎসা বিজ্ঞানীরা আশঙ্কা করছেন ইন্ডিয়ান ভেরিয়েন্টের মাধ্যমে বাংলাদেশে তৃতীয় ওয়েভ শুরু হতে পারে। তৃতীয় ওয়েভ প্রতিরোধে ভারতীয় ভেরিয়েন্টকে ঠেকানোই মূল চ্যালেঞ্জ হিসেবেই দেখছেন বিশেষজ্ঞরা। কোয়ারেন্টাইন ঠিকমতো মেনটেন করতে না পারি ভারতীয় যে ভেরিয়েন্টটা আছে সেটার ব্যাপারে, তাহলে কিন্তু ভারতীয় ভেরিয়েন্টটা কিন্তু থার্ড ওয়েভ তৈরি করতে পারে। প্রথম ও দ্বিতীয়ের পর তৃতীয় ওয়েভ মোকাবেলায় স্বাস্থ্য বিভাগ প্রস্তুতি নিচ্ছে বলে জানালেন চট্টগ্রামের সিভিল সার্জন। আমরা যদি প্রস্তুত থাকি, আমরা যদি স্বাস্থ্যবিধি মেনে চলি, আমরা যদি আমাদের সব চিকিৎসা ব্যবস্থাগুলোকে রেডি রাখি, ইনশাল্লাহ আমরা যে ভাইরাসে আসুক আমরা আল্লাহর উপর ভরসা করে সেটা মোকাবেলা করব। এর আগে করোনার নতুন 8টি জীবন রহস্য উন্মোচনের পাশাপাশি ভ্যাকসিন নেওয়ার পরও আক্রান্ত হওয়াদের নিয়ে গবেষণা করেছেন সিবাসুর গবেষকরা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দেশের বাইরের করোনা পরিস্থিতির খবর। প্রতি বছর ঈদের আনন্দ স্বজনদের সাথে ভাগাভাগি করতে বিপুল সংখ্যক ফ্রান্স প্রবাসী বাংলাদেশি দেশে পাড়ি জমালেও গেল বছর থেকে করোনা সংকট আর নানা বিধিনিষেধের কারণে অনেকেই দেশে ঈদ কাটাতে আসতে পারছে না। প্যারিস থেকে বিস্তারিত জানাচ্ছেন লুৎফর রহমান বাবুর রিপোর্টে। প্রতি বছর বিপুল সংখ্যক ফ্রান্স প্রবাসী বাংলাদেশি ঈদের আনন্দ আত্মীয় পরিজন ও বন্ধু বান্ধবের সাথে ভাগাভাগি করতে বাংলাদেশে পাড়ি দিলেও গত 2 বছর থেকে করোনা সংকটের কারণে অনেক প্রবাসী বাংলাদেশে যেতে পারছেন না। গেল বছর অনেকে যেতে পারলেও এবছর সেই সংখ্যা আরো কমে এসেছে। আমাদের ছুটি থাকে 1 মাস, তো 1 মাসের মধ্যে যদি 15 দিন আমরা 14 দিন কোয়ারেন্টাইনে থাকি, তাও আবার নিজ খরচে যাব, ঈদ করতে যাব, দেখতে যাব, লোকজন দেখতে যাব, অসুস্থ বাবা, কিন্তু যাওয়ার পরও আমরা কোয়ারেন্টাইনে যদি থাকি তাহলে তো এখানেই থাকাই ভালো ভাই। ট্রাভেল সংশ্লিষ্টরা বলছেন বাংলাদেশের লকডাউন আরব হোটেলে বাধ্যতামূলকভাবে থাকা সহ নানা বিধিনিষেধের কারণে অনেকেই ফ্লাইট বুকিং দিলেও শেষ মুহূর্তে এসে তারা তা বাতিল করেছেন। দেশের সরকার যেসব পলিসি নিয়েছে যে বিদেশি প্রবাসীরা দেশে গেলে হোটেল কোয়ারেন্টাইনে দিয়েছে বাধ্যবাধকতাভাবে, এইসব বিষয় এবং দেশের সার্বিক পরিস্থিতি, লকডাউন নিয়ে দেশের অন্যান্য পরিস্থিতি নিয়ে মানুষের মধ্যে বিরাট একটা আতঙ্ক জন্ম দিয়েছে। একবার এক এক সময় ফ্লাইটগুলো বন্ধ করে আবার ওপেন করে, আমরা ঠিক মতো ইনফরমেশনগুলো আমরা নিজেই কনফিউজ, তো আমরা ক্লায়েন্টদেরকেও সেভাবে এক্সপ্লেন করতে পারি না। দেশের আত্মীয় স্বজন আর বন্ধু বান্ধবের সাথে ঈদের বিশেষ আনন্দ ভাগাভাগি করার থেকে অনেক ফ্রান্স প্রবাসী বাংলাদেশিকেই বঞ্চিত করে রেখেছে করোনা। পরিস্থিতি স্বাভাবিক হলে ফ্রান্স প্রবাসী বাংলাদেশিরা আবারও দেশে গিয়ে আত্মীয় পরিজন আর বন্ধু বান্ধবের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করবেন, এমন প্রত্যাশাই তাদের। মোহাম্মদ লুৎফর বাবু, সময় সংবাদ, প্যারিস। জার্মানি সহ ইউরোপের বেশিরভাগ দেশে টিকা কার্যক্রমে গতি আসায় চলমান লকডাউন ও বিধিনিষেধে শিথিলতার আভাস দিয়েছে ইউরোপীয় কমিশন। আগামী মাস থেকে ইউর বাইরের যে কোনো দেশের নাগরিক 2 ডোজ টিকা নেওয়ার 14 দিন পর জোটভুক্ত দেশগুলোতে ভ্রমণ করতে পারবেন বলে জানিয়েছে কমিশন। বিভিন্ন দেশের কোভিড পরিস্থিতি বিবেচনায় এর সুযোগ দেওয়া হবে বলেও জানানো হয়। তবে সিদ্ধান্ত চূড়ান্তে প্রয়োজন ইউভুক্ত 27টি দেশের অনুমোদন। জার্মানির বার্লিন থেকে বিস্তারিত বিটু বড়ুয়ার রিপোর্টে। ইউরোপ জুড়ে টিকা কার্যক্রমে গতি আসায় বিভিন্ন দেশে আরোপিত বিধিনিষেধে শিথিলতা আনার ঘোষণা দিয়েছে সেসব দেশের সরকার। এরই ধারাবাহিকতায় এবার বিধিনিষেধে বড় ধরনের শিথিলতা আনতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপীয় কমিশন জানায় আগামী মাস থেকেই 2 ডোজ টিকা গ্রহণকারীদের ক্ষেত্রে ইউভুক্ত 27টি দেশ ভ্রমণে নিষেধাজ্ঞা তুলে নেয়ার কথা ভাবছে জোট। কমিশনের মুখপাত্র জানান 2 ডোজ টিকা নেয়ার 14 দিন পর ইউর বাইরে যে কোনো দেশের নাগরিক জোটভুক্ত দেশগুলোতে অনায়াসে ভ্রমণ করতে পারবেন। তবে সিদ্ধান্তটি চূড়ান্ত হতে প্রয়োজন ইউভুক্ত 27 দেশের সম্মতি। কমিশনের এমন ভাবনায় খুশি জার্মানির সাধারণ নাগরিকরা।
আমি মনে করি শুধু জার্মানি নয়, 2 ডোজ টিকা নিয়েছেন এমন যে কারোরই সমান অধিকার আছে যে কোনো দেশে ভ্রমণে যাওয়ার। শুধু ইউরোপের সবাই ভ্রমণে যেতে পারবে কিন্তু বাকিরা পারবে না, এমনটা হতে পারে না। এদিকে জার্মানিতেও গেল কয়েকদিনের করোনা পরিস্থিতির উন্নতির পাশাপাশি গতি এসেছে টিকা কার্যক্রমেও। কেবল একদিনেই 10 লাখেরও বেশি মানুষকে টিকার আওতায় এনেছে দেশটির স্বাস্থ্য অধিদপ্তর। আমরা হাসপাতালে কর্মরত আছি, করোনার 2 ডোজ টিকাও পেয়েছি। আর তাই আমি মনে করি 2 ডোজ টিকা নেওয়া নাগরিকদের আরো বেশি করে ভ্রমণের সুযোগ দেওয়া উচিত। মানুষ কতদিন আর ঘরবন্দি থাকবে বলুন? তবে পুরনো কিংবা নতুন রূপ পাওয়া করোনার সংক্রমণ শূন্যের কোঠায় না নামা পর্যন্ত বিধিনিষেধে শিথিলতার আভাস হিতে বিপরীত হতে পারে আশঙ্কা বিশেষজ্ঞদের। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। এই বিষয়ে বিস্তারিত জানাতে ফ্রান্সের প্যারিসে আছেন সহকর্মী লুৎফর রহমান বাবু। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বাবু। নাবিলা, ইউরোপীয় ইউনিয়নে বাইরে থেকে অপ্রয়োজনীয় যাতায়াতের ক্ষেত্রে যে বিধিনিষেধ বা নিষেধাজ্ঞা ছিল সেগুলো তুলে নেওয়ার প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। মূলত এই গ্রীষ্মকালে পর্যটকের আগমন বাড়ানোর জন্যই আসলে এই প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে তারা। এক্ষেত্রে আসলে যারা 2 ডোজ টিকা নিয়েছেন এবং টিকা নেওয়ার 14 দিন পরেই তারা ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো ভ্রমণ করার সুযোগ পাবেন। তবে এক্ষেত্রে আসলে যে দেশগুলোতে ভ্রমণ করবেন সেখানকার করোনা পরিস্থিতির উপর এই বিষয়টি নির্ভর করবে। এখন আরেকটি বিষয় হচ্ছে, এখন এই যে সিদ্ধান্ত বা যে প্রস্তাবটি করা হয়েছে তা এখন চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে এবং ইউরোপীয় ইউনিয়নের 27টি দেশের সমর্থন পেলেই এটি চূড়ান্ত হবে এবং এটি চূড়ান্ত হলে আগামী মাস থেকে বাইরের যারা নাগরিক রয়েছেন তারা ইউরোপীয় ইউনিয়নে প্রবেশের সুযোগ পাবেন। আমি এখানে আসলে জানিয়ে রাখি বিশেষ করে যে এই সামার সিজন বা এই যে গ্রীষ্মকালে বিপুল সংখ্যক পর্যটক ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশগুলোতে ভ্রমণ করে থাকেন, অর্থাৎ লাখো লাখো পর্যটক আমরা দেখি প্রতি বছর ফ্রান্স, স্পেন, ইতালি, পর্তুগাল কিংবা অন্যান্য যে দেশগুলো আছে সেই দেশগুলোতে পর্যটকরা ভ্রমণ করে থাকেন। কিন্তু করোনার সংকট শুরু হওয়ার পর অর্থাৎ গত বছর থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই খাতে এক ধরনের ধস নেমে এসেছে, যে কারণে এই পুরো এই যে পর্যটন শিল্প সেটিতে কিন্তু ধস নেমে এসেছে এবং বড় একটি প্রভাব পড়েছে এই শিল্পে। এখন এই করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক বা এখন করোনা সংক্রমণ কিছুটা কমে আসার পর ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো চেষ্টা করছে তারা এই খাতকে আবার আসলে কিভাবে জাগিয়ে তোলা যায় এবং এই খাতকে আসলে কিভাবে আরেকটু অর্থাৎ পর্যটকদের আগমনের জন্য সুযোগ করে দেওয়া যায়, সেই সুযোগ করে দেওয়ার জন্য তারা আসলে এই প্রক্রিয়াটি শুরু করতে যাচ্ছে। অর্থাৎ 2 ডোজ টিকা যারা নেবেন এবং তার 14 দিন পর আসলে তারা ইউরোপীয় দেশগুলো ভ্রমণের সুযোগ পাবেন। আমি পর্যটন শিল্পের আরেকটু বিষয় যদি আমি আপনাকে এখানে জানিয়ে রাখি, বিশেষ করে ফ্রান্সের যে বিষয়গুলো আমরা দেখেছি এই শিল্পের সাথে নানান খাতের মানুষজন কিন্তু জড়িত, বিশেষ করে রেস্টুরেন্ট, হোটেল, এমনকি রাস্তার যে ট্যাক্সির সাথেও যারা চালান বা গাড়ি ড্রাইভিং করেন বা অন্যান্য যারা রয়েছেন বা পর্যটকরা আসলে যে নানান সামগ্রী যারা বিক্রি করেন কিংবা রাস্তায় যারা হকারি করেন সবাই কিন্তু আসলে এই পর্যটন শিল্পের উপর নির্ভর করে থাকেন। কিন্তু করোনা পরিস্থিতির কারণে এখন পর্যটকরা আসতে পারছেন না, সে কারণে সবগুলো খাতেই আসলে একটি বড় প্রভাব পড়েছে। বিশেষ করে হোটেলগুলো কিন্তু গেল প্রায় 2 বছরের কাছাকাছি সময় থেকে বন্ধ অবস্থায় রয়েছে। আমরা দেখেছি বিপুল সংখ্যক মানুষ এই হোটেল সেক্টরে কাজের সাথে যুক্ত রয়েছেন। ফ্রান্সে প্রবাসী বাংলাদেশি যারা রয়েছেন তারাও আসলে বিপুল সংখ্যক ফ্রান্স প্রবাসী বাংলাদেশি এই হোটেল সেক্টরে কাজের সাথে যুক্ত রয়েছেন। এমনকি রেস্টুরেন্টগুলো বন্ধ রয়েছে প্রায় 2 বছরের কাছাকাছি সময় থেকে। বিশেষ করে পর্যটক যে স্থান বা যে জায়গাগুলোতে থাকেন আইফেল টাওয়ারের আশেপাশে কিংবা অন্যান্য যে স্থানগুলো আছে তার আশেপাশে অনেক বেশি সেই রেস্টুরেন্টগুলো বন্ধ রয়েছে গত 2 বছরের কাছাকাছি সময় ধরে। সে কারণে অনেক মানুষ আসলে এখন কর্মহীন অবস্থায় রয়েছেন। পাশাপাশি আরেকটি বিষয় আমি আপনাকে এখানে জানিয়ে রাখছি, ফ্রান্সে এখন পর্যন্ত প্রথম ডোজের করোনার টিকা নিয়েছেন 1
1,57,00,000 বেশি মানুষ, যা মোট জনসংখ্যার 23% উপরে। আর দ্বিতীয় ডোজের করোনার টিকা নিয়েছেন 65 লাখের বেশি মানুষ, যা 8% উপরে। সরকারের তরফ থেকে কিন্তু টিকার কার্যক্রমের গতি বাড়ানোর জন্য স্টেডিয়াম সহ আরো বিভিন্ন কেন্দ্র খোলা হয়েছে, যেখান থেকে মানুষজন এখন অনেক বেশি করোনার টিকা নিতে পারছেন। এবং গেল মাসে আসলে জনসন এন্ড জনসন টিকার অনুমোদন দেয়া হয়েছে ফ্রান্সে। এর আগে অ্যাস্ট্রাজেনেকা, মডার্না সহ অন্যান্য টিকাগুলোর অনুমোদন ছিল দেশটিতে। তো এখন ফ্রান্স প্রবাসী বাংলাদেশি যারা, তারাও আসলে টিকা নিচ্ছেন। তবে টিকার বড় ধরনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়ার খবর এখন পর্যন্ত আমরা আসলে পাইনি, বা প্রবাসী বাংলাদেশি যারা রয়েছেন তাদেরও টিকা নেওয়ার পর বড় ধরনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয়েছে এমন খবরও আমরা দেখিনি। পাশাপাশি যদি আমি আপনাকে করোনা পরিস্থিতির বিষয়টি জানাই, গেল 3-4 দিন থেকে ফ্রান্সে করোনার সংক্রমণ যেটি আগের তুলনায় কিছুটা কম এসেছে। গত 3রা মার্চ যেটি আমরা দেখেছিলাম 25,000, এরপর আমরা দেখেছি যেটি 9,000, এবং গেল 24 ঘন্টায় দেশটিতে আক্রান্ত হয়েছেন 3,500-এর বেশি মানুষ। দেশটির স্বাস্থ্য বিভাগ থেকে জানানো হয়েছে যে লকডাউনের এটি হচ্ছে আসলে সুফল। লকডাউন দেওয়ার ফলেই এই করোনা পরিস্থিতির উন্নতি ঘটেছে বলে তারা আসলে দাবি করছেন। এদিকে সরকারের এই লকডাউন তুলে দেওয়ার প্রক্রিয়া আসলে শুরু করে দেয় 3রা মের পর থেকে। এখন আসলে লকডাউন ফ্রান্সে নেই, এবং আগামী 19শে মের পর থেকে দেশটির বার, রেস্টুরেন্ট পর্যায়ক্রমে খুলে দেওয়ার সিদ্ধান্তের কথা সরকার জানিয়েছে। অর্থাৎ 19শে মে প্রথম ফ্রান্সের যে রেস্টুরেন্টগুলো খুলে দেওয়া হবে, অর্থাৎ তার সামনের অংশগুলো খুলে দেওয়া হবে, এবং পরবর্তীতে টেবিলে 6 জন করে বসতে পারবেন। তবে স্বাস্থ্য সুরক্ষা এবং স্বাস্থ্যবিধি তাদেরকে মানতে হবে। তবে দেশটিতে এখনো চলমান রয়েছে রাত্রিকালীন যে কারফিউ, সন্ধ্যা 7টা থেকে যে কারফিউ শুরু হয় সেটি এখনো চলমান রয়েছে। তবে আগামী 19শে মে থেকে সেটি 7টার পরিবর্তে আসলে 9টায় শুরু হবে, এবং পরবর্তীতে 9 জুন থেকে কিন্তু সেটি 9টার পরিবর্তে আসলে 11টা থেকে সেই কারফিউ শুরু হবে। তো লাবণী, এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। ফ্রান্সের প্যারিস থেকে করোনার বর্তমান পরিস্থিতি সম্পর্কে সরাসরি জানাচ্ছিলেন সহকর্মী লুৎফর রহমান বাবু। ত্রাণ মন্ত্রণালয়ের সরকারি জরুরি সাহায্য পেতে 333-তে ফোন দিয়েও সাহায্য পাওয়া যাচ্ছে না। এমনকি সরকারি সাহায্য পাবেন কিনা এমন তথ্য দেয়া হচ্ছে না। আবেদনকারীরা বলছেন লকডাউনে কাজহীন দুর্বিষহ জীবনে অকার্যকর ব্যবস্থা। তবে তালিকা সংক্রান্ত জটিলতার কারণে সবার ক্ষেত্রে তাৎক্ষণিক সাড়া দেওয়া সম্ভব হচ্ছে না বলছেন ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়। সেলদিয়া সুলতানার রিপোর্ট। কোনো চাকরি বাকরি নেই, আজকে আমি 7 মাস ধরে বেকার। ঘরে আমার এক ছেলে, এক মেয়ে আর আমার পরিবার ঋণমিন করে চলছে, আর খুব কষ্টের ভিত্তিতে আছে। ভাসুররা, আমার শাশুড়িরা কিছু দিয়ে পারলে দেয়, না পারলে এরকম মানে সহায় নয় করে এমন কষ্ট করে দিন কাটাতে হইতেছে। লকডাউনে কাজ হারিয়ে চলছে ধার দেনা করা জোড়াতালির জীবন। 333-তে সাহায্য চেয়েছেন কিনা জানতে চাইতেই চোখে বিদ্যুতের ঝলকানি। জাতীয় হেল্পলাইন 333-এ কল করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। 29 এপ্রিল আবেদন করেন, একই দিনে আরো কয়েকজনের আবেদন জমা পড়ে। 4 দিন পর আবারও তাদের কাছে যায় সময় সংবাদ। জরুরি সহায়তার আবেদনকারীদের কোনো উত্তরই দেয়নি দায়িত্বশীলরা। ভুক্তভোগীরা বলছেন এই দুর্যোগে এটি অকার্যকর। মানে কি কমার কর বসা নেই, এরা প্রতারণা করতেছে। এরা যদি দেয় তো সেটাও বলবে, না দিলেও সেটাও বলবে যে না দিব না। ফোন দিছি কোনো ইয়ারিটাই দেয় নাই। কয়দিন আগে দিয়েছেন? 2 দিন আগে। বেকার হয়ে অনেকে বসেছেন রাস্তার পাশে। অভাবের সংসারে আরো বেশি শূন্যতার নাম 333। চলছে না, এই জন্য আর কি চার দোকান দিয়ে বসা। এরা বলতে যে আমরা দেখতেছি, আমরা দেখতেছি, এই পর্যন্ত দেখতেই আছে। 333 থেকে মোট আবেদন জমার সংখ্যা কত সেটির কোনো নির্দিষ্ট সংখ্যা নেই ত্রাণ মন্ত্রণালয়ে। তবে 2 মে পর্যন্ত A2I থেকে প্রাপ্ত তথ্যে 8,243 পরিবারে সহযোগিতা করা হয়েছে বলে জানান তারা। A2I যদি আমাদের কাছে থ্রো না করে তাহলে ওই অংশটুকু তো আমরা অ্যাড্রেস করা, কোনটা করতে পারলো কোনটা করতে পারলো না এটা আমরা বলতে পারবো। আমরা শুধু বলতে পারি A2I আমাদের কাছে যেটা অ্যাড্রেস করেছে এইটার আমরা কত % আমরা অ্যাটেন্ড করলাম। এখানে আমাদের ইনস্ট্রাকশন আমরা 100% অ্যাটেন্ড করা। সরাসরি ত্রাণ মন্ত্রণালয় ছাড়াও সিটি কর্পোরেশনের মাধ্যমেও ত্রাণ সেবা চলমান আছে বলে জানান এই কর্মকর্তা। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। বেপরোয়া স্পিডবোটকে কোনো মতেই থামানো যাচ্ছে না। সর্বাত্মক লকডাউনেও গাদাগাদি করে দ্বিগুণ যাত্রী বহন করছে।
অবৈধভাবে এই স্পিডবোটগুলো চলাচল করছে বলে জানায় বিআইডব্লিউটিএ। তবে নৌ পুলিশের দাবি, স্পিডবোট চালানোর জন্য বিআইডব্লিউটিএ ঘাটটিকে ৬ কোটি টাকায় লিজ দিয়েছে। বিস্তারিত নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্টে ছবি তুলেছেন আবু সাইদ। স্বাস্থ্যবিধি ও নজরদারি ছাড়াই সর্বাত্মক লকডাউনেও গাদাগাদি করে পদ্মা পাড়ি দিচ্ছে বেপরোয়া গতির স্পিডবোট। ধারণ ক্ষমতার দ্বিগুণ যাত্রী বহন করছে নৌযান। কেন তাদের নিয়ন্ত্রণ করা যাচ্ছে না তা নিয়ে প্রশ্ন উঠেছে। নৌ পুলিশের তথ্য মতে 2019 সাল থেকে 7টি দুর্ঘটনায় অন্তত 37 জন মারা গেছেন। 2019 সালের 13 আগস্ট দুর্ঘটনায় ঢাকার মিরপুরের নিখোঁজ দিন ইসলামের সন্ধান মিলেনি আজও। শিমুলিয়া বাংলাবাজার ও শিমুলিয়া মাঝিকান্দি রুটে স্পিডবোটের এমন বেপরোয়া চলাচলে ক্ষুব্ধ সাধারণ মানুষ। স্পিডবোটগুলো চলে, এরা নিয়ম নীতি তোয়াক্কা না করে অতিরিক্ত যাত্রী উঠায়। তারা যারা সিন্ডিকেটের চলে, কিন্তু ওরা কোনো শৃঙ্খলা মানে না। চালকের কোনো রকম প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ ছাড়াই স্পিডবোটগুলো পদ্মায় ইচ্ছে মতো চলছে। মালিক সমিতি, নৌ পুলিশ ও কোস্টগার্ড একে অপরকে দোষারোপ করছেন। যেহেতু সরকারি নির্দেশ অনুযায়ী ঘাট বন্ধ, তা ওই হিসাবে আমরা কেউ ঘাটে নাই, কারণ আমরা তো আর বোট নিয়ন্ত্রণ করে ছাড়তেছি না বা যাত্রী পারাবার করতেছি না। 6 কোটি টাকা তারা ইজারা দিছে, ইজারাদাররা বলে, কিন্তু এটা নিয়ন্ত্রণ তো তারা করবে এবং ভাড়া কত সেটাও নিয়ন্ত্রণ করবে বিআইডব্লিউটিএ। যারা ড্রাইভার তাদের পরীক্ষা নিয়ে তারা যেন সাধারণ রুলগুলি জানেন, সেগুলি যদি করতে পারে তাদেরকে আমরা রুট পারমিট দিব। সে ব্যাপারেও আমরা চূড়ান্ত সিদ্ধান্ত এবং অফিসিয়াল যোগাযোগও করা হয়েছে এবং জানিয়ে দেওয়া হয়েছে সবাই। বিআইডব্লিউটিএ চেয়ারম্যানের দাবি, রেজিস্ট্রেশনবিহীন স্পিডবোটগুলো চলছে অবৈধভাবে। আইন শৃঙ্খলা বাহিনী এদের নিয়ন্ত্রণ করতে পারছে না। এইটা দেখার দায়িত্ব হচ্ছে আমাদের ওই নৌ পুলিশ এবং কোস্টগার্ড। আমরা তো এখানে স্পিডবোট চালানোর জন্য মন্ত্রণালয় থেকে ডিজি শিপিং এর মাধ্যমে এদেরকে লাইসেন্সের আওতায় আনার জন্য একটা কাজ চলছে। স্পিডবোটে স্বাভাবিক সময়ে জনপ্রতি ভাড়া 150 টাকা নিলেও লকডাউনে নিচ্ছে দ্বিগুণ। সংশ্লিষ্টরা বলছেন, এই রুটে যুগ যুগ ধরে অবৈধভাবে স্পিডবোট চলছে প্রায় 450। মাদারীপুরে কাঁঠালবাড়ি থেকে নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। করোনা মহামারী ঠেকাতে আগামী 16 মে পর্যন্ত বাড়ানো হয়েছে দেশে চলমান লকডাউন। 6 মের পর ঢাকা সহ সব মহানগরে চালু হচ্ছে গণপরিবহন। চলবে না আন্তঃজেলা বাস, ট্রেন, লঞ্চ। মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, আগামী 10 মের মধ্যে দেশে আসছে চীনের উপহার 5 লাখ ডোজ কোভিড ভ্যাকসিন। এদিকে দেশে করোনায় একদিনে 65 জন মারা গেছেন, শনাক্ত হয়েছেন 1739 জন। গত 14 এপ্রিল থেকে চলমান লকডাউন, এর মধ্যে 3 দফা বাড়ানো হয়েছে। চলবে 5 মে পর্যন্ত। সামনে ঈদ, লকডাউনটাই তুলে নেওয়ার প্রস্তাব আসে সরকারের কোনো সংস্থার পক্ষ থেকে। তবে সবশেষ রোববার আন্তঃমন্ত্রণালয় বৈঠকে সিদ্ধান্ত আসে লকডাউন চালিয়ে যাওয়ার। সোমবার মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাবনাগুলো জানানো হয় প্রধানমন্ত্রীকে। সিদ্ধান্ত হয় আরও 10 দিন লকডাউন বাড়ানোর। এই সময় এক জেলা থেকে অন্য জেলায় সব যোগাযোগ বন্ধ থাকবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। লকডাউন যেটা আছে সেটা আমরা ঈদ তো 14 তারিখ, তো 16 তারিখ পর্যন্ত এইভাবে কন্টিনিউ করবে। 6 তারিখ থেকে পরিবহন উইদিন দ্য ইন্টার ডিস্ট্রিক্ট যেতে পারবে না, ঢাকা ডিস্ট্রিক্টের মধ্যে থাকতে হবে। গাজীপুর ডিস্ট্রিক্টের মধ্যে, ইন্টার ডিস্ট্রিক্ট কোনো ট্রান্সপোর্ট চলাফেরা করবে না। কেউ চিটং যেতে গেলে 4বার 5বার আপনার তার গাড়ি চেঞ্জ করতে হবে। আর লঞ্চ এবং ট্রেন বন্ধ থাকবে। বর্তমানে বন্ধ আছে সরকারি বেসরকারি অফিস, তবে ঈদে বাড়ি যাওয়ার প্রবণতা বাড়বে গার্মেন্টসগুলোতে। তাই কোনোভাবেই 3 দিনের বেশি ঈদের ছুটি দেওয়া যাবে না। কোনো বন্ধ দেওয়া যাবে না। সরকার সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে যে কোনো, আমাদের তো এমনি সরকারি বন্ধ 3 দিন, তো 3 দিনের 2 দিন তো শুক্র শনি পড়তেছে, আরেকদিন বৃহস্পতিবার। প্রাইভেটের কোনো ইন্ডাস্ট্রিও আপনার এই সময় বন্ধ দিতে পারবে না। খোলা থাকা শপিং মলগুলোতে স্বাস্থ্যবিধি না মানলে বন্ধ করে দেওয়া হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। দোকানপাট ঈদ পর্যন্ত খোলা থাকবে। আজকে থেকে বলে দেওয়া হয়েছে, যদি স্বাস্থ্যবিধি না মেনে দোকানে কেনা বেচা হয় তাহলে পরে বন্ধ করে দেওয়া হবে। পাশাপাশি তাদেরকে জরিমানাও করা হবে। চায়নার গভর্নমেন্ট আমাদেরকে 5 লক্ষ ভ্যাকসিন উপহার হিসাবে দিচ্ছে, যে 10 তারিখের মধ্যে হয়তো বা বাংলাদেশে আসতে পারে। আমাদের নিজেদের জাহাজে নিয়ে আসতে হবে। সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভারতের সাথে সীমান্তে যাতায়াত বন্ধ থাকবে। হিসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। মুজিব শতবর্ষে আশ্রয়ণ প্রকল্পের আওতায় আরও 53,500 পরিবারের জুনের মধ্যে ঘর পাচ্ছে।
সোমবার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রকল্পের পর্যালোচনা সভার পর গণমাধ্যমে এই তথ্য জানানো হয়। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডক্টর আহমদ কায়কাউসারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আশ্রয়ন 2 প্রকল্পের সভা। এ সময় গৃহহীন ও ভূমিহীন পরিবারদের জন্য নির্মাণাধীন বাড়িগুলোর অগ্রগতি নিয়ে আলোচনা হয়। বৈঠকে ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন বিভাগীয় কমিশনার সহ মাঠ প্রশাসনের কর্মকর্তারা। মানসম্মত বাড়ি নির্মাণ করে তা ভুক্তভোগীর হাতে তুলে দেওয়ার নির্দেশনা দেওয়া হয় বৈঠকে। রাজধানীতে আবারও কালবৈশাখী ঝড় হয়েছে। ঢাকার বিভিন্ন এলাকায় রাত 12:30টার দিকে দমকা হাওয়া, বাতাস, বজ্রপাত সহ বৃষ্টি হয়। ফুটপাতে থাকা ছিন্নমূল মানুষরা পড়েন ভোগান্তিতে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছিল কালবৈশাখীর কথা। রোববার রাতেও বৃষ্টি হয়, এতে কমে এসেছিল রাজধানীর তাপমাত্রা। আবহাওয়া অধিদপ্তর জানায়, ঢাকা সহ আশেপাশের এলাকা এবং রংপুর, রাজশাহী সহ দেশের আরও কয়েকটি জেলার কিছু কিছু জায়গায় দমকা হাওয়া সহ বৃষ্টি ও বজ্র সহ বৃষ্টি হয়েছে। পুঁজি সংকটে বন্ধ হয়ে যেতে বসেছে রংপুরের শতরঞ্জি শিল্প। অর্ধেক পারিশ্রমিকে কারিগররা উৎপাদন অব্যাহত রাখলেও করোনার সংকটে রপ্তানি কার্যক্রম বন্ধ। পাশাপাশি অভ্যন্তরীণ বাজারে বিক্রয় কেন্দ্রগুলো বন্ধ থাকায় চলতি মূলধনে টান পড়ায় বিপর্যস্ত উদ্যোক্তারা। রতন সরকারের রিপোর্ট, ছবি তুলেছেন তারিকুল ইসলাম। করোনা ভাইরাসের ভয়াবহ বিস্তারের এই সময়টাতেও থেমে নেই রংপুরের শতরঞ্জি পল্লীর কারখানাগুলো। জেলার অর্ধ শতাধিক ছোট বড় কারখানার বেশিরভাগই শ্রমিকদের শতভাগ উপস্থিতি দেখে বোঝার উপায় নেই কত বড় বিপর্যয়ের মুখে সবাই। অর্ধেক পারিশ্রমিকেই কাজ করে চলেছেন শ্রমিকেরা। করোনার কারণে গাড়ি ঘোড়া বন্ধ, ছুটি আনতে পারতেছে না, কাজ করতে পারতেছে না। আমাদের ক্ষতি হচ্ছে অনেক। যেমন আমরা ইনকামটা বেশি করতাম, একটা রমজান মাস আমাদের বাচ্চা কাচ্চা খাইতো, এখন ওইটা কম হচ্ছে। আমাদের অনেক সময় অনেক বিপদ ছিল, তারা আমাদেরকে উদ্ধার করছে, এখন তারা পারতেছে না দিতে, তাদেরও সমস্যা অনেক। বিকাশের পথে বহুদূরই এগিয়ে গেছে রংপুরের এই শতরঞ্জি শিল্প, কিন্তু এই মহামারী করোনার কারণে হোঁচট খেয়েছে। এখনো অর্ধেক বেতন দিয়ে শ্রমিকদের ধরে রেখেছেন মালিকেরা, কিন্তু তারপরও বারবার পিছু টানছে তাদের পুঁজির সংকট। আমরা যে তাদেরকে কাজ দেব সেটাও আমরা দিতে পারতেছি না, কারণ আমাদের সেল সেন্টার বন্ধ। সুতাটা নিয়ে এসে দেবো, সেই সুতাটাও আমরা নিয়ে এসে দিতে পারছি না। মানে পুরাটাই খুব খারাপ অবস্থায় আছে। উৎপাদিত পণ্যটা বিক্রি করতে পারতেছি না, ফলে আর্থিক অনটনে আছি আমরা। গত 3 মাসে এখানকার ওয়ার্কারদের বেতন দিতে পারি নাই। অভ্যন্তরীণ বাজার ছাড়াও ইউরোপ, উত্তর আমেরিকা সহ 35টিরও বেশি দেশে এই বুনন শিল্পের চাহিদা পূরণ করে রংপুরের শতরঞ্জি। হস্তশিল্প ক্যাটাগরিতে দেশের রপ্তানি খাতের 60% আসে শতরঞ্জি থেকে। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। ঈদ সামনে, তাই ভিড় এড়াতে আগেভাগে রওনা দিয়েছেন অনেকে। এতে যানবাহন ও যাত্রীর চাপ বেড়েছে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে। বিস্তারিত জানাতে পাটুরিয়া ঘাট এলাকায় আছেন সহকর্মী ইউসুফ আলী। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইউসুফ। না বিরাট, আসলে এটা পাটুরিয়া দৌলতদিয়া রোডে আসলে সময়টা যতই বাড়ছে ভোর থেকে দেখছি, তো আসলে এটা যানবাহন এবং যাত্রীর সংখ্যাও কিন্তু সেই ক্ষেত্রে বাড়ছে। এই মুহূর্তেটা আসলে যে কাটা যে গাড়ি রয়েছে, অর্থাৎ যারা ভেঙে ভেঙে আসছে, এই যাত্রীর সংখ্যা কম রয়েছে। তবে যারা প্রাইভেট কার, আসলে ভাড়ায় চালিত প্রাইভেট কারেই আসলে এটা ঈদের ঘরমুখ মানুষের বেশি পার হচ্ছে। সেই ক্ষেত্রে যদি বলি যে রাতের অবস্থার কথা, রাতে মধ্যরাতে কিন্তু এটা আসলে মুষলধারে একটা বৃষ্টি হয়েছে, যার কারণে কিন্তু আসলে পাটুরিয়া ঘাট এলাকাতে সেখানে বৃষ্টি এবং একটু ঝোড়ো বাতাসের কারণে 1 ঘন্টা ফেরি চলাচল ব্যাহত হওয়ার কারণে পাটুরিয়া ঘাট এলাকাতে এখন কিন্তু 300 দিকে যানবাহন পার অপেক্ষা রয়েছে। যদি বলেও পাটুরিয়া দৌলতদিয়া উভয় ঘাট এলাকায় আসলে 500 দিকে যানবাহন পারের অপেক্ষায় রয়েছে। তবে যে ঈদে ঘরমুখ যাত্রী যারা রয়েছে, অর্থাৎ প্রাইভেট কারে যারা ভাড়ায় চালিত প্রাইভেট কার এবং ব্যক্তিগত যে ছোট গাড়িতে যারা যাচ্ছে, আর কিছু যে জিপ, প্রাইভেট কার, মোটর বাইক, এইটা যানবাহনকে আসলে ঘাট অগ্রাধিকার দিচ্ছে। রোডে আসলে মোট যে কটা ফেরি রয়েছে সব কটি ফেরি চলাচল করছে। আর হচ্ছে অন্যদিকে সেই ক্ষেত্রে
যে ফেরিগুলো আছে 7টার পর থেকে ঘাট লকডাউনের কারণে কিন্তু আসলে 3টে থেকে 4টি ফেরি চালানো হবে বলে আমাকে ঘাট কর্তৃপক্ষ জানিয়েছে। তো অন্যদিকে কিন্তু আসলে এই মুহূর্তে যে ফেরিগুলো অর্থাৎ কিছু বড় ফেরিগুলোকে আসলে আউট করে দেওয়া হচ্ছে বা নোঙর করে রাখা হচ্ছে। আর সেই ক্ষেত্রে যদি বলি আমি যে পাটুরিয়া দৌলতদিয়া নোটে প্রত্যেক দিনই যা দেখছি আসলে ঠিক এই 7টার পরে কিন্তু যাত্রীদের উপচে পড়া ভিড়ই গতকালও দেখেছি এবং পড়ছে এবং কি তারা কিন্তু আগে ভাগে এই ঈদে বাড়িতে যাচ্ছে। সেই ক্ষেত্রে আসলে ঘাটের যে আসলে স্বাস্থ্য বিধির কথা যদি বলি যে আসলে পাটুরিয়া ঘাট এলাকাতেই যারা ট্রাক শ্রমিক রয়েছে, যেহেতু ভারতের যে পার্শ্ববর্তী দেশে কিন্তু মহামারীটা ব্যাপক আকার ধারণ করেছে, সেক্ষেত্রে কিন্তু আসলে ট্রাক যারা শ্রমিক রয়েছে তারা কিন্তু আসলে বিভিন্ন যাচ্ছে এবং বর্ডার এলাকাও যাচ্ছে। আর যদি আসলে কর্তৃপক্ষ যদি তাদেরকে নিয়ন্ত্রণ না করে এবং কি তারা কিন্তু মাস্কই পরে না এবং কোনো স্বাস্থ্যবিধি মানতে আমি দেখিনি। তো সেই ক্ষেত্রে কিন্তু তাদেরকে যদি নিয়ন্ত্রণ না করে যদি এই যে তাহলে কিন্তু ভাইরাস সংক্রমণের তারা একটা বিশাল মানে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। অন্যদিকে যদি বলি যে আসলে এই যে শ্রমিক রয়েছে যারা বিআইডব্লিউটি এবং কিসের শ্রমিক রয়েছে তারাও কিন্তু আসলে এই ঘাট এলাকাতে আসলে স্বাস্থ্যবিধি মানছে না। অন্যদিকে যদি বলি যে রাতের দিকে কিন্তু কিছু বাসও এটা আসলে পার হতে দেখা যায়। তো ভোরের দিকে দেখেছি যে একটি বাসও কিন্তু ঈদের কেনাকাটার জন্য যানবাহন ও যাত্রীর চাপ বেড়েছে সেই বিষয়ে জানাতে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুট থেকে যুক্ত ছিলেন সহকর্মী ইউসুফ আলী। একের পর এক প্রতিকূল আবহাওয়ায় বিপর্যয়ের মধ্যে দিনাজপুরের লিচুর ফলন। অনাবৃষ্টি ও দাবদাহের কারণে লিচুর গুটি ঝরে পড়ছে। এতে বাগান মালিক ও আগাম বাগান কেনা ব্যবসায়ীরা লোকসানের শঙ্কায় আছেন। গোলাম নবী দুলালের পাঠানো তথ্য ও মঞ্জিদ আলম শিমুলের তোলা ছবি নিয়ে রিপোর্ট। দিনাজপুরের বাগানগুলোতে লিচুর গুটি আসলেও স্বাভাবিক পরিপুষ্টতা আসেনি। গাছে গাছে মাদ্রাজি, বোম্বাই, কাঁঠালি, চায়না থ্রি, বেদানা লিচুর গুটি আসলেও অনাবৃষ্টি এবং দাবদাহে ঝরে গাছের গুটি। জেলার লিচু এলাকা বিরল, সদর, বীরগঞ্জ, চিরির বন্দর, পার্বতীপুরে অধিকাংশ গাছে এবার ফলন কম। সোনালী রঙের মুকুলের পরিবর্তে লালচে এবং তামাটে রঙের কচি পাতা আচ্ছাদিত করে রেখেছে বাগানগুলো। ভালো ফলন পেতে দিনরাত পরিচর্যায় ব্যস্ত বাগান মালিকরা। স্প্রে দিলে লিচু মনে করেন যে বেশি না পাচ্ছে না, ছোট যাচ্ছে, পোকা ধরতেছে। আমরা গাছের গোড়ায় পানি দিতেছি, গাছে স্প্রে করতেছি, তারপরে ফল ঝরি পড়তেছে, ফল বড় হইতেছে না, ফলের রং আসতেছে না। পাতা ছাড়ি দেওয়ার পর ফল কিন্তু আসে নাই, হ্যাঁ, এই জন্য লিচু এবার খুব কম। বোম্বাই লিচু গাছে মুকুলের পরিবর্তে নতুন পাতা আসায় ক্ষতির মুখে পড়েছেন বাগান কেনা লিচু ব্যবসায়ীরা। 10-15 বছর এরকম দেখা যায় না যে এগুলা সব জ্বলে গেছে, কোনো লিচু নাই। গতবারের তুলনায় 4 ভাগের 1 ভাগ ফলন হয়েছে, কিন্তু কিছু কিছু গাছে একেবারেই নাই। উদ্ভিদবিদরা বলছেন বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে যথা সময়ে বৃষ্টি না হওয়ার প্রভাব পড়েছে লিচু সহ সব ফলের ওপর। বৃষ্টি হচ্ছে না, ফলে লিচুর যে গুটিগুলো এসেছে সেই গুটিগুলো কিন্তু পরিপূর্ণতা লাভ করছে না। এটি বৈশ্বিক যে জলবায়ুগত পরিবর্তন, সেই জলবায়ুগত পরিবর্তনের একটি প্রভাব এখানে দেখা যাচ্ছে। দাবদাহের কারণে লিচুর গুটি রক্ষায় গাছে পানি দেওয়ার পরামর্শ কৃষি বিভাগের। আমরা আশা করছি গড়ে মুকুল সমান হবে এবং ফলনও সমান হবে, ফলনের হয়তো কোনো ব্যত্যয় ঘটবে না। জেলার 13 উপজেলায় 5200 হেক্টর জমিতে লিচুর বাগান রয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা 45,000 মেট্রিক টন। সময় সংবাদ, দিনাজপুর। আবহাওয়া অনুকূলে থাকায় কিশোরগঞ্জের হাওড়ে বোরো মৌসুমের 80% জমির ধান কাটা শেষ হয়েছে। জেলার করিমগঞ্জ উপজেলার চামড়া নৌবন্দর দিয়ে প্রতিদিন আসছে হাজার হাজার মেট্রিক টন ধান। এদিকে বাজারে 750 থেকে 950 টাকা মন দরে বাজারে ধান বেচতে পেরে খুশি কৃষক। ফলে সরকারি গুদামে ধান দিতে আগ্রহ নেই কৃষকের। কিশোরগঞ্জ প্রতিনিধি নূর মোহাম্মদের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। আবহাওয়া বিভাগের বৃষ্টির পূর্বাভাস থাকলেও শেষ পর্যন্ত কোনো প্রকার প্রাকৃতিক দুর্যোগ ছাড়াই দ্রুত সময়ের মধ্যে শেষের পথে হাওরের ধান কাটা। মাড়াই ঝাড়াই শেষে এখন চলছে পরিবহন।
হাওরের প্রবেশদ্বার নরসুন্দা নদীর তীরে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার চামড়া নৌবন্দরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আসতে থাকে একের পর এক ধান বোঝাই নৌকা। নৌকা থেকেই ট্রাকে তুলে পরিবহন করা হচ্ছে নতুন ধান। বাম্পার ফলন আর বাজারের দাম বেশ পাওয়ায় খুশি কৃষক। অনেকেই বন্দরের আড়তগুলোতে বিক্রি করে দিচ্ছেন আধা শোকানো ধান। কিছু ধান বেচছি 1000 টাকা মন, আর কিছু ধান বাড়িতে লই আইছি। যে দামে গুদামে নেই, এই দামে আমরা লস হয় করতে হয় না, এই জন্য আমাদের গুদামে ধান দিতে ইচ্ছুক না। আড়ত মালিকরা বলছেন, এবার আবহাওয়া ভালো থাকায় বেশি দাম পাওয়ার আশায় কৃষকরা ধান বিক্রি করছেন কম। আড়তদার আছে 40 জন, এর ভিতরে আমরা 2-3 টানা 4 টানা ধান আছে। কৃষকের দিন ভালো, শুকায়া যাবারে তুলতেছে, এদিকে সরকারি খাদ্য গুদামে ধান বিক্রিতে কৃষকদের আগ্রহ কম। এ অবস্থায় তাদের উদ্বুদ্ধ করে নির্ধারিত সময়ে লক্ষ্যমাত্রা পূরণ হবে বলে আশা জেলা প্রশাসনের। আশা করি যে আমরা নির্ধারিত সময়ের মধ্যে কিশোরগঞ্জের যে লক্ষ্যমাত্রা 23,346 মেট্রিক টন সেটা প্রকিউর করতে পারবে। জেলায় 1,67,000 হেক্টর জমিতে 7,11,500 মেট্রিক টন চাল উৎপাদনের আশা কৃষি বিভাগের। সময় সংবাদ, কিশোরগঞ্জ। মুন্সিগঞ্জের মুক্তারপুরে বসেছে তরমুজের হাট। ভোর থেকেই ক্রেতা বিক্রেতার হাঁক ডাকে বেচাকেনা জমজমাট। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বলের কাছে। উজ্জ্বল, তীরের যে তরমুজের হাট, সেই ভোর থেকে কিন্তু তরমুজ বিভিন্ন প্রান্ত থেকে আসতে শুরু করেছে এবং সেগুলোকে 100 করে ভুর করা হয়েছে। এই ভুরগুলোকে হাটটাকে বিক্রির প্রক্রিয়া শুরু হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে নানা রকমের তরমুজ যেগুলো এখন খুলনা এলাকা থেকে এসছে। এই খুলনা এলাকার তরমুজ কিন্তু এখন বাজারে সয়লাভ হয়ে গেছে, কারণ পটুয়াখালী বরিশাল অঞ্চলের তরমুজ কিন্তু এতদিন বাজারে ছিল, কিন্তু এখন সেই তরমুজ এখানে নেই। তো তারা বলছিলেন যে খুলনায় তরমুজগুলো বিলম্বে হয় এবং এই বিলম্বে হওয়ার কারণে কিন্তু বাজারে যে যখন শেষ পর্যায়ে তখন এই খুলনার তরমুজগুলো এখানে বাজারে আসতে থাকে এবং হাজারে হাজারে তরমুজ তারা সড়ক পথ এবং নৌপথ বিভিন্ন পথ ধরে কিন্তু তারা এখানে নিয়ে আসছেন এবং যারা এখানকার ব্যাপারী রয়েছেন, ব্যাপারীদের মধ্য থেকে কিন্তু নানান রকম তাদের অভিযোগ অনুযোগ রয়েছে। তারা বলছিলেন যে বাজার খুব বাড়তি ছিল, এই বাড়তি বাজারের কারণে তারা কিন্তু বেশি দরে তরমুজ কিনেছেন, কিন্তু এখন বাজারে কিন্তু সেই অবস্থা নেই। যে তরমুজের যে চাহিদা ছিল সেই চাহিদা তাইতে কিন্তু তরমুজ বেশি রয়েছে বাজারে, সেই কারণেই এই সমস্যা হয়েছে। তারা ব্যাপারীরা বলছেন যে জমিতে তারা গড়ে 300 টাকা দরে তরমুজ কিনেছেন, কিন্তু সেই তরমুজ এখন বাজারে গড়ে 250 টাকা দরে বিক্রি হচ্ছে, কারণ যখন এই বাজারে নিয়ে আসা হয় তখন কিন্তু তরমুজের চাহিদা অপেক্ষাকৃত কম তারা মনে বলছেন। কিন্তু এই যে খুলনা থেকে তরমুজগুলো নিয়ে আসা হয় মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা এই অঞ্চলে, সেখানে নদীপথে কিন্তু নানান রকম চ্যালেঞ্জের কথা তারা বলছেন এবং সেখানে যে জলদস্যুদের তাণ্ডব, সেই তাণ্ডবের কারণে কিন্তু তাদের শারীরিকভাবে নির্যাতন করা হয়, তাদের তরমুজ নিয়ে যাওয়া হয়, নৌকার তেল যে ডিজেল যেটি আছে সেটি নিয়ে যাওয়া হয় এবং টাকা পয়সা যা আছে মোবাইল সেগুলো পর্যন্ত ছিনতাই করা হয়, সেই বিষয়গুলো তারা বলছিলেন। কিন্তু সড়ক পথে আনতে খরচটা একটু বেশি পড়ে যায় বলে কিন্তু তারা নৌপথে আনতে আগ্রহী। তারা বলছেন যে তরমুজ প্রতি সড়ক পথে 12 থেকে 15 টাকা খরচ হয়ে যায়, কিন্তু নৌপথে কিন্তু তাদের 6 থেকে 10 টাকার মধ্যে তারা খরচটা নিয়ে আসতে পারেন, সেই কারণে নদীপথে আসার চেষ্টা তাদের। তো এই যে একজন ব্যাপারী যিনি খুলনা থেকে তরমুজ নিয়ে এসছেন, এর আগে পটুয়াখালী বরিশাল অঞ্চল থেকে এই তরমুজ নিয়ে আসতেন এই রাজধানী এবং আশপাশের জেলাগুলোতে, আমরা তার কাছ থেকে জানতে চাইবো যে এই নদী পথে কি কি সমস্যার মধ্যে আপনারা পড়ছেন, একটু যদি আমাদেরকে বলতেন। আমরা বরিশাল থেকে আসলে ধুলিয়া একটা জায়গার নাম আছে, ধুলিয়া থেকে শুরু হয় আর ঢাকা ঢোকা পর্যন্ত এর ভিতরে আমরা অনেকটাই ভয়ভীতি থাকি। আর এমনকি আমাদের নিজেদের একটা ডাকাতি হয়েছে, যা কিছু আছে নেয় তো নেই, তাদেরকে অনেক মারধর করে, মারধরটাই অনেক ভয়াবহ, এগুলোই আমরা অনেক আতঙ্কে থাকি। আসতে পারি আমরা যদি নদীপথে এই ধরনের কোনো সমস্যা না থাকে, আসার ভিতরে আমরা দেখা গেছে ব্যথা কিনে একটু ভালো করতে পারি, কিন্তু এই ভালোটা আমরা করতে পারি না ওদের ভয়ে। সন্ধ্যার লগ আমাদের যে কোনো জায়গায় একটা স্থান নিতে হয়, সন্ধ্যার পর বোট চালাতে পারি না, সন্ধ্যার পর বোট চালালে দেখা গেছে আমাদেরকে ওরা পাইলে সবকিছু নেয় তো নেই, মারধর করে অনেকভাবেই মারে, যে মারার কোনো শেষ নেই।
ধন্যবাদ আপনাকে। তারা বলছিলেন যে এই ভোলা বরিশাল এই এলাকা ছাড়াও এই চাঁদপুরের আলুবাজার থেকে শুরু হয়ে এই যে চাঁদপুরের মতলব, মোহনপুর, এরপরে কিন্তু এই মুন্সিগঞ্জের যে চরঝাপড়া, গজারিয়া এবং নারায়ণগঞ্জের যে এই কলাগাছিয়া রয়েছে, এই কলাগাছিয়ার পরে এই কিশোরগঞ্জ পর্যন্ত এই এলাকাটিতে জলদস্যুদের তাণ্ডব প্রতিনিয়ত, এবং নৌপথে এই তাণ্ডবের কারণে কিন্তু তাদের এই তরমুজ নিয়ে আসার ক্ষেত্রে অনেক রকম চ্যালেঞ্জ তৈরি হয়। এবং এখানকার যে তরমুজের যে রসালো ফল, এই পবিত্র রমজানে ব্যাপক চাহিদা পরেও কিন্তু তারা বলছিলেন যে এই তরমুজ এখন অপেক্ষাকৃত বাজারটা কম, কিন্তু এর আগে এই বাজারটা আরো বেশি ছিল। তারপরেও কিন্তু এই তরমুজের ব্যাপক সরবরাহ আর বেচা কেনার মধ্য দিয়ে এই মুন্সিগঞ্জের মুক্তাপুরের ধলেশ্বরী তীরের এই হাটে চলছে সরগরম হয়ে উঠছে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে। এই ছিল এখানকার সর্বশেষ। নাবিলা। মুন্সিগঞ্জের মুক্তারপুর থেকে তরমুজের হাট থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী নাসরুদ্দিন উজ্জ্বল। সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলপে ভোর থেকে শুরু হয় ঐতিহ্যবাহী খোলা মাঠ বানানোর কাজ। দিনব্যাপী চলে বেচাকেনা। স্বাদে ও গুণগত মানে এই খোল আর মাঠার সুনাম রয়েছে দেশ জুড়ে। তীব্র গরমে রোজাদারদের ইফতারে অন্যতম অনুষঙ্গ হয়ে উঠেছে এই পানীয়গুলো। চাহিদাও বেড়েছে কয়েক গুণ। অমৃত সেনের ছবিতেই রিঙ্কু কুণ্ডুর রিপোর্ট। আশপাশের জনপদেতে বটেই দূর দূরান্তেও ছড়িয়ে আছে সলপের ঘোলের নাম। 2-1 বছরের নয়, বরং 100 বছরের ঐতিহ্য নিয়ে চলে ঘোল মাঠা তৈরির কাজ। ভোর হতে আসা খাঁটির দুধ 2 থেকে 2.5 ঘন্টা ফুটিয়ে শুরু হয় প্রথম ধাপ। নির্দিষ্ট সময় জাল দেওয়ার পর পাত্রে করে সারা রাত রেখে দেওয়া হয় সেই দুধ। সকালে জমে থাকা সেই দুধের সাথে চিনি ও অন্যান্য উপকরণ মিশিয়ে তৈরি করা হয় সুস্বাদু পানীয়। ঠান্ডা করে আবার ওইটা আর এক পাতিলে ঢালি, তারপরে যখন দুধরা জুবলি ভারে তখন আমরা ওইটা গোল টানি। গরম আর রোজার চাহিদা বাড়ায় কারিগরদের ব্যস্ততা দিনরাত জুড়ে। বিভিন্ন এলাকার পাইকারি খুচরা ক্রেতারাও ভিড় করেন। রমজান মাসে এই ঘোলটা আরো পর্যাপ্ত বিক্রি হয়, দামও কম এবং খুব মানসম্মত। ট্রেনও তারা এখান থেকে ঘোল নিয়ে যায়। আমরা পূর্ণিমা আসি, বুঝছেন, প্রতিদিন 2 মণ 3 মণ করে ঘোল নেই। প্রতিদিন আমি 50 কেজি 2 মণ এভাবে নিয়ে যাই। আল্লাহর রহমতে ভালোই চলে। 2-3 মণ করে নিয়ে খুচরা বিক্রি করি। বর্তমানে প্রতি লিটার ঘোল 60 টাকা আর মাঠা 80 টাকা দরে খুচরা দামে বিক্রি হয়। কাঁচামাল ও অন্যান্য উপকরণের দাম বাড়ায় লাভ কম বলে দাবি উৎপাদনকারীদের। রোজার আগে যে দুধ আমরা সংগ্রহ করতাম তার চেয়ে এখন অনেক সংগ্রহ করা লাগতো এবং বেচা বিক্রি এখন অনেক বেশি। প্রতিদিন এই এলাকায় প্রায় 150 মণ ঘোল ও মাঠা বিক্রি হয় বলে জানিয়েছেন বিক্রেতারা। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। নওগাঁর প্রান্তিক হাটে নতুন ধানের সরবরাহ বেড়েছে। নিজেদের মজুদ নিশ্চিত করতে হাটে নামছেন ব্যবসায়ীরা। এতে বেড়েছে ধানের দর। ধানের বাজারের খবর জানাতে নওগাঁর সরস্বতীপুর হাট থেকে যুক্ত হচ্ছেন এমআর রকি। নতুন জাতের যেসব ধান রয়েছে, বিশেষ করে গুটি, স্বর্ণা, স্বর্ণা 5 এবং মিনিকেট জাতীয় ধান কিন্তু এখন মাঠ থেকে বেশি কেটে তোলা হচ্ছে। তবে এই হাটে আমরা যে বিষয়টি দেখছি তা হলো যে বিগত কয়েকদিনে নতুন জাতের যেসব ধান, এই ধানগুলো কিন্তু প্রথম পর্যায়ে এবার কিছুটা দর বেশি। গেল সপ্তাহে ইতিমধ্যে সরকার দর বেঁধে দিয়েছে। বেঁধে দেওয়ার পর থেকে কিন্তু প্রান্তিক হাটগুলোতে ব্যাপারীদের কিছুটা উপস্থিতিও লক্ষ্য করা যাচ্ছে। এ কারণে কিন্তু এই হাটগুলোতে এখন প্রথম পর্যায়ে যেসব ধান বিক্রি হচ্ছে, স্বর্ণা 5, গুটি স্বর্ণা, তাদের সংসারের প্রয়োজনের তাগিদে কেনা বেচা বিক্রির জন্য আমরা দেখছিলাম। কিন্তু এই হাটে আজকে বিপুল পরিমাণ ধানের সরবরাহ বেড়েছে। নতুন জাতের যেসব ধান রয়েছে, বিশেষ করে গুটি, স্বর্ণা, স্বর্ণা 5 এবং মিনিকেট জাতীয় ধান কিন্তু এখন মাঠ থেকে বেশি কেটে তোলা হচ্ছে। তবে এই হাটে আমরা যে বিষয়টি দেখছি তা হলো যে বিগত কয়েকদিনে নতুন জাতের যেসব ধান, এই ধানগুলোর কিন্তু প্রথম পর্যায়ে এবার কিছুটা দর বেশি। গেল সপ্তাহে ইতিমধ্যে সরকার দর বেঁধে দিয়েছে। বেঁধে দেওয়ার পর থেকে কিন্তু প্রান্তিক হাটগুলোতে ব্যাপারীদের কিছুটা উপস্থিতিও লক্ষ্য করা যাচ্ছে। এ কারণে কিন্তু এই হাটগুলোতে এখন প্রথম পর্যায়ে যেসব ধান বিক্রি হচ্ছে, স্বর্ণা 5, গুটি স্বর্ণা, এছাড়া মিনিকেট এবং জিরা জাতীয় স্থানীয় নাম বলা হচ্ছে, এই জাতীয় ধানের দর কিন্তু এখন
900 থেকে 950 টাকা পর্যন্ত কিনা বেচা চলছে। তবে প্রান্তিক চাষিরা কিন্তু এই মৌসুমে যে ধানগুলা বিক্রি করে থাকেন প্রথম পর্যায়ে এই ধানের আর্দ্রতা কিন্তু অনেক বেশি থাকে, বিশেষ করে প্রতি মন ধানের 40 কেজির ধানে কিন্তু পরবর্তীতে এটা 10 কেজি পর্যন্ত কমিয়ে যাওয়ার কারণে কিন্তু পরে এই ধান কিন্তু 1100 থেকে 1150 টাকা বা 1200 টাকা পর্যন্ত দর চলে আসে। তো এরকম একটি দর কিন্তু এই চাষিরা দীর্ঘদিন ধরে প্রত্যাশা করছিলেন। তারা বলছেন যে এই মৌসুমে প্রথম পর্যায়ে যদি এরকম দর নিশ্চিত থাকে তাহলে আগামীতে তাদের যেসব ধান আছে মাঠ পর্যায়ে এখন পর্যন্ত 25 থেকে 28% ধান কেটে তোলা হয়েছে, বাকি কিন্তু এখনো 70 বা 75% ধান মাঠে রয়েছে। এই ধানগুলো কিন্তু আস্তে আস্তে কেটে তোলা হচ্ছে এবং এই ধান বিক্রি করার জন্য হাটে নিয়ে আসছে। এর ফলে কিন্তু চাষিদের যে এই মুহূর্তে যেটা প্রত্যাশা তা কিন্তু কিছুটা পূরণ হচ্ছে বলছেন। প্রথম পর্যায়ে 950 টাকা বা 980 টাকা পর্যন্ত এই মিনিগেট শুকনা জাতীয় যে ধান এটা বিক্রি হচ্ছে। তবে চাষিরা বিগত মৌসুমগুলোতে কিন্তু বেশ লোকসান করেছিলেন। তারা বলছেন যে গেল মৌসুমে কিন্তু প্রথম পর্যায়ে যে ধান বিক্রি হয়েছিল 800 টাকা বা 850 টাকা সর্বোচ্চ দরে, তার চেয়ে এবার কিছুটা বেশি পাচ্ছেন তারা এবং তাদের খরচের তুলনায় কৃষকদের মুখ থেকে আমরা যেটা পাচ্ছি প্রতি বিঘায় কিন্তু এবছর ফলন কিছুটা ভালো হয়েছে। 25 মন থেকে 28 মন পর্যন্ত ধান প্রকারভেদে 1 বিঘা জমিতে তারা পেয়েছেন এবং বিক্রি করে কিন্তু এই ধান সর্বোচ্চ তারা খরচ বাদ দিয়েও 9,000 10,000 টাকা পর্যন্ত তাদের মুনাফা থাকছে বর্তমান বাজার দরে, এমন কথা কিন্তু চাষিদের মুখ থেকে আমরা পাচ্ছিলাম। তো এই পরিস্থিতিতে চাষিরা যে বিষয়টি বলছেন যে বর্তমান এই বাজার যদি টেকসই করতে হয় তাহলে কিন্তু সরকারের একটা নজরদারি থাকা দরকার। বিশেষ করে প্রান্তিক হাটগুলোতে সকালে কিন্তু ধানের যে বাজার কেনা বেচা চলে, এখানে শত শত কোটি টাকার ধান কারবার চলে, কিন্তু ভোর থেকে বেলা 12টা পর্যন্ত কিন্তু এই হাটগুলোতে সরকারি কোনো মনিটরিং তেমন লক্ষ্য করা যায় না। অনেক সময় ব্যাপারীরা তাদের কিন্তু খেয়াল খুশি মতো হঠাৎ করে দাম কমিয়ে দেয়। এই কমিয়ে দেওয়ার কারণে তারা কিন্তু আর্থিক ক্ষতির মুখে পড়েন। এরকম একটি বাজারকে তারা আসলে সবসময় প্রত্যাশা করে আসছেন। তো এই মৌসুমে কিন্তু আরেকটি বিষয় জানিয়ে রাখি, গেল 28শে এপ্রিল কিন্তু সরকারি পর্যায়ে ধান কেনার একটা অনানুষ্ঠানিক ঘোষণা এসেছে। ধান কেনার প্রথম পর্যায়ে তাদের যে কর্মযোগ্যতা শুরু হয়েছে, তবে আগামী 10শে মে কিন্তু আনুষ্ঠানিকভাবে ধান কেনার যে তৎপরতা তা চালু করবে। ইতিমধ্যে কৃষি বিভাগের কাছ থেকে একটা তালিকা প্রণয়নের কাজ চলছে। কৃষি বিভাগ বলছে 10 তারিখের মধ্যে তারা এই তালিকা খাদ্য বিভাগে সরবরাহ করবে এবং সরবরাহের মাধ্যমে কিন্তু সরকারি পর্যায়ে 1080 টাকা দরে কিন্তু ধান কেনা হবে এবং এই প্রথম কিন্তু সরকারি গেল মৌসুমের চেয়ে ধানের ক্ষেত্রে কিন্তু 40 টাকা প্রতি মনে বাড়িয়েছে। অন্যদিকে চালের ক্ষেত্রে কিন্তু গেল মৌসুমে 36 টাকা ছিল এই চাল ব্যবসায়ীদের কাছ থেকে নিবে, সেটা কিন্তু এবার 40 টাকার 36-এর জায়গায় 40 টাকা দর বাড়ানো হয়েছে এবং এবছর কিন্তু ধানের উৎপাদনের যে লক্ষ্যমাত্রা দেওয়া ছিল, নওগাঁ জেলায় আমরা যদি বলি এখানে 1,90,000 হেক্টর জমিতে ধান চাষাবাদের লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছিল এবং এই 1,90,000 হেক্টরের বিপরীতে কিন্তু কৃষি বিভাগ বলছে অন্তত 12 লাখ মেট্রিক টন কিন্তু ধান কৃষকের ঘরে উঠবে এবং কিছুটা আবহাওয়া ভালো থাকার কারণে কিন্তু এবার কিন্তু ধানের ফলনের হারটা অনেক বেশি আশা করছে কৃষি বিভাগ এবং কৃষকের যে প্রত্যাশা তা কিন্তু গেল 2 মৌসুমের চেয়ে এবছর কিন্তু তাদের ঘরে ধান ওঠার ক্ষেত্রে একদিকে ফলনের কিছুটা ভালো পেয়েছে, অন্যদিকে দরের ক্ষেত্রে কিন্তু এই সময়টাতে তারা বলছেন যে এরকম একটি দর তাদের একটা আশা ছিল এবং সরকারি পর্যায়ে যে দরের যে জায়গাটা দেওয়া হয়েছে। ইতালিতে গেল 6 মাসের মধ্যে আক্রান্তের হার সর্বনিম্নে পৌঁছেছে। একে কঠোর বিধিনিষেধ এবং ভ্যাকসিন কার্যক্রমের সুফল বলে দাবি স্বাস্থ্য বিশেষজ্ঞদের। আগামী 1 জুন থেকে স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার প্রত্যাশা সরকারের। রোম থেকে জুমানা মাহমুদের রিপোর্ট। ইতালিতে করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে বলে দাবি দেশটির স্বাস্থ্য বিশেষজ্ঞদের। সোমবার একদিনে শনাক্ত হন অন্তত 6,000, যা গেল 6 মাসে সর্বনিম্ন। আক্রান্তের সংখ্যা কমায় সন্তোষ প্রকাশ করেছেন প্রবাসী বাংলাদেশিরা। পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত সবাইকে সতর্ক থাকার আহ্বানও তাদের। বিদেশিরা যারা আছি আমরা যেন সরকারের এই কঠোর অবস্থা সরকারি আইন মেনে চলি, তাহলেই আমরা অতি শীঘ্রই সুস্থভাবে বাস করতে পারবো। জুন জুলাইয়ের দিকে আমাদের করোনাটা খুব ভালোর দিকে চলে আসবে। এর জন্য আসলে সবাই না ভয় পেয়ে কাজস্থলে সবাই কাজ করা শুরু করি, এটাই কামনা করি। ইতালিতে এ পর্যন্ত ভ্যাকসিনের আওতায় এসেছেন 2 কোটিরও বেশি মানুষ।
চলতি সপ্তাহেই 50 বছরের বেশি বয়সীদের ভ্যাকসিনের আওতায় আনা হবে বলে জানিয়েছে ইতালির মেডিসিন এজেন্সি আইফা। এদিকে রোম সহ বিভিন্ন শহরে বিধিনিষেধ কিছুটা শিথিল। বার রেস্টুরেন্ট খুলে দেয়ায় সুযোগ মিলছে বাইরে বসে খাবার গ্রহণের। একই সঙ্গে আগামী 1 জুন থেকে সবকিছু স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার প্রত্যাশা ড্রাগি সরকারের। জুমানা মাহমুদ, সময় সংবাদ, রোম, ইতালি। বাংলাদেশে করোনার বিস্তার রোধে আগামী 5 মে পর্যন্ত দক্ষিণ আফ্রিকার ফ্লাইট বন্ধ থাকায় রোজা আর ঈদে দেশে ফিরতে পারছেন না বহু প্রবাসী বাংলাদেশি। টিকিট কেটেও শেষ মুহূর্তে দেশে ফেরার পরিকল্পনা বাতিল হওয়ায় দীর্ঘ হচ্ছে প্রিয়জনদের দেখার অপেক্ষা। সম্প্রতি বাংলাদেশে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় দক্ষিণ আফ্রিকা সহ বিভিন্ন দেশের সরাসরি ফ্লাইটে নিষেধাজ্ঞা জারি করে বাংলাদেশ সরকার। ফলে দেশে যেতে পারছে না বহু প্রবাসী বাংলাদেশি। ফ্লাইট বন্ধ থাকায় টিকিট কেটেও প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে না পারার আশঙ্কায় হতাশ অনেকেই। ঈদের আগে ফ্লাইট চালু হবে কিনা জানি না। আমাদের মুসলিম কালচারের বড় একটা উৎসব রোজার ঈদ। আমাদের অনেক আশঙ্কা, আমরা আমাদের বাবা মা আত্মীয় স্বজন ভাই বোনদের সাথে ফ্যামিলির সাথে ঈদ করতে পারতাছি না। ঈদ করার ইচ্ছে অনেক। বাংলাদেশ সরকারের কাছে আমাদের জোরালো দাবি জানাচ্ছি, বিশেষ ব্যবস্থা ফ্লাইট চালু করা হোক। করোনার 2 দফা সংক্রমণে আর লকডাউনে আন্তর্জাতিক ফ্লাইট বারবার বন্ধ হচ্ছে। বারবার টিকিট কেটেও টিকিট পরিবর্তন করতে হচ্ছে, যার কারণে আমরা ব্যবসায়ীরা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। দক্ষিণ আফ্রিকায় করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসলেও বাংলাদেশগামী ফ্লাইটে নিষেধাজ্ঞা থাকায় নতুন করে ভোগান্তির শিকার দেশে যেতে ইচ্ছুক প্রবাসী বাংলাদেশিরা। আর তাই স্বাস্থ্যবিধি মেনেই সরকারের বিশেষ ব্যবস্থায় ফ্লাইট চালুর অনুরোধ তাদের। করোনা ভাইরাসের উচ্চ ঝুঁকিপূর্ণ 12টি দেশের ওপর আন্তর্জাতিক ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ সরকারের সিভিল এভিয়েশন। ফলে রেল লিস্টের তালিকায় দক্ষিণ আফ্রিকার নাম থাকায় এবারের ঈদে দেশে যাওয়ার অনিশ্চয়তায় প্রতীক্ষার প্রহর গুনছেন দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। মিজানুর রহমান, সময় সংবাদ, দক্ষিণ আফ্রিকা। করোনা ঠেকাতে নতুন সিদ্ধান্তে বিপাকে পড়েছে প্রবাসী বাংলাদেশিরা। ছুটি কাটাতে দেশের জন্য এয়ারপোর্টে গিয়ে প্রাতিষ্ঠানিক হোটেল কোয়ারেন্টিনের বুকিং দেখাতে না পারায় মিলছে না বোর্ডিং পাস। ঈদের ছুটি কাটাতে দেশে আসতে চাইলেও নানা নিয়মের বেড়াজালে কাতার এয়ারপোর্ট থেকে ফিরে যাচ্ছেন অনেকে। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। করোনা প্রতিরোধে বিদেশ ফেরত যাত্রীদের জন্য কঠোর বিধিনিষেধ জারি করেছে বাংলাদেশ সরকার। সবশেষ প্রজ্ঞাপন অনুযায়ী করোনা টিকা গ্রহণকারীদের জন্য 3 দিন আর টিকা না নেওয়া ব্যক্তিদের জন্য 14 দিনের প্রাতিষ্ঠানিক হোটেল কোয়ারেন্টিনের বাধ্যবাধকতা রয়েছে। আগের প্রজ্ঞাপনে 2 ডোজ টিকা নিলে প্রাতিষ্ঠানিক হোটেল কোয়ারেন্টিন লাগবে না বলে ঘোষণা দেওয়া হয়েছিল। বাংলাদেশ সরকারের ওই ঘোষণার পর ঈদের ছুটি কাটাতে অনেকেই বিমানের টিকিট কেটেছিলেন। নতুন বিধিনিষেধের কারণে কাতার এয়ারপোর্টে গিয়ে ফিরতে হচ্ছে অনেক প্রবাসীকে। প্রাতিষ্ঠানিক হোটেল কোয়ারেন্টিনের বুকিং দেখাতে না পারায় মিলছে না বোর্ডিং পাস। ফলে দেশে যেতে না পেরে হতাশ প্রবাসীরা। আমরা এয়ারপোর্টে যাওয়ার পরে জানলাম যে আমরা হোটেল বুক দিতে হবে। আসলে আমরা জানি না। অনেক আশা আকাঙ্ক্ষা করে আমরা টিকিট কেটে এয়ারপোর্টে যাই, ফিরে আসতে হয়েছে। কোয়ারেন্টাইনের জন্য যে ঘোষণা দিয়েছে সরকার, এই প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন বাতিল করে যাতে তাদেরকে হোম কোয়ারেন্টাইনের সুযোগ করে দেওয়া হয়। আগাম নোটিশ ছাড়া বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত পরিবর্তনের কারণে অনেকে শিকার হচ্ছেন আর্থিক ক্ষতির। আগাম কোনো নোটিশ ছাড়া এই প্রজ্ঞাপনে অনেক বাংলাদেশিরা ক্ষতির শিকার হয়েছে। যাদের 2 ডোজ টিকা দেওয়া আছে তাদেরও কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করায় এয়ারপোর্ট গিয়ে অনেক প্রবাসী যেতে পারে না, কারণ তাদের হোটেল বুকিং নেই। মহামারী করোনার মধ্যে প্রবাসীরা রেকর্ড পরিমাণ রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতির চাকাকে সচল রেখেছেন। মধ্যপ্রাচ্যের অধিকাংশ প্রবাসী ঈদের সময় দেশে আসেন, তবে সরকারের একের পর এক নতুন সিদ্ধান্তে তারা পড়েছেন দোটানায়। সময় সংবাদ, দোহা, কাতার। করোনা মহামারীর প্রভাব পড়েছে কুয়েতের ইফতার বাজারে। বিধিনিষেধ ও কারফিউয়ের কারণে ঘরোয়া আয়োজনে ইফতার সারছেন প্রবাসীরা। আর্থিক ক্ষতির মুখে দেশটির রেস্তোরাঁ ব্যবসায়ীরা। কুয়েত থেকে শরীফ মোহাম্মদ মিজানুর রহমানের তথ্য ও ছবিতে রিপোর্ট। করোনা মহামারী প্রতিরোধে কুয়েতে দ্বিতীয় দফায় চলছে সন্ধ্যা 7টা থেকে ভোর 5টা পর্যন্ত 10 ঘন্টার কারফিউ। 6টার মধ্যেই বন্ধ সব রেস্তোরাঁ। শুধুমাত্র পার্সেলের মাধ্যমেই ক্রেতাদের চাহিদা পূরণ করছেন ব্যবসায়ীরা। আধা বেলা দোকান খোলা থাকার কারণে আগের মতো নেই ক্রেতাদের ভিড়। অন্যান্য বছর রমজান মাসে ইফতার বেচাকেনায় দোকানে দোকানে ভিড় লেগে থাকলেও এবার তা নেই। ইফতারের বাজারে মন্দার কারণে হতাশ ব্যবসায়ীরা। রমজানের মাসে আমাদের হোটেলের যে অবস্থা,
তাদের বেচা কিনা নাই, কোনো পার্টি নাই, কোনো কিছু নাই, ইফতারের কোনো বিক্রি নাই, কোনো কিছু নাই। কখন যে পরিস্থিতি ঠিক হবে তাও জানি না। আমরা যখন আগের মতো চলতে পারি, আমার অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে। আজকে 1 বছর যাবত আমার 3টা দোকান, মানে 50% বেচা কিনা নাই। বিশ্বের অন্যান্য দেশের মতো কুয়েতের করোনা পরিস্থিতিরও তেমন উন্নতি নেই। দেশটিতে এখন পর্যন্ত 2,75,000 মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে 1,500-এর বেশি মানুষের। সময় সংবাদ, কুয়েত। লন্ডনের মতো বার্মিংহাম শহরের বাংলাদেশি অধ্যুষিত এলাকায় ইফতার আয়োজনের পসরা সাজিয়ে বসেছেন রেস্টুরেন্ট ব্যবসায়ীরা। সেই সঙ্গে থাকছে দেশীয় স্বাদের নানা ইফতার সামগ্রী। বার্মিংহাম ঘুরে এসে বিস্তারিত শোয়েব কবিরের রিপোর্টে। ইফতারের এই আয়োজন ব্রিটেনের বার্মিংহাম শহরের স্মল হিথ এলাকার রেস্টুরেন্টগুলোর। মূলত এই এলাকাতেই বাংলাদেশিদের বসতি সবচেয়ে বেশি। দেশীয় স্বাদের বাহারি ইফতার সামগ্রী কিনতে এইসব রেস্টুরেন্টে বিকেল থেকেই ক্রেতারা আসতে শুরু করেন পছন্দের খাবার কিনতে। ছোলা, পেঁয়াজু, বেগুনি, হালিম সহ বাহারি ও সুস্বাদু খাবারের সমাহার থাকে এসব ইফতার আয়োজনে। এখানের হালিমটা অনেক টেস্টি, লাইক বাংলাদেশের মামা হালিম, সেটা নিলাম। আরো কিছু মিষ্টি নিয়েছি, আরো বিরিয়ানি, অনেক কিছু। আমাদের মনে হচ্ছে যে এটা আমাদের বাংলাদেশ। হালিম রয়েছে আর বিরিয়ানি, আমি সবসময় এখানে। লকডাউন পুরোপুরি শিথিল না হওয়ায় এসব রেস্টুরেন্টের ভিতরে বসে খাওয়ার সুযোগ না থাকায় এখান থেকে কিনে নিয়ে বাসায় গিয়ে ইফতার করছেন প্রবাসীরা। বিগত বছরগুলোর মতো বেচা কেনা না থাকলেও পসরা সাজিয়ে বসেছেন রেস্টুরেন্ট ব্যবসায়ীরা। হালিম, কাচ্চি মিট বিরিয়ানি, কাচ্চি চিকেন বিরিয়ানি, মুরগ পোলাও সহ বাংলাদেশের বিভিন্ন ধরনের আইটেম নিয়ে আমি একটা বাহারি রকমের ইফতার সাজাই প্রতি বছর। এত ভালো যাচ্ছে না প্যান্ডামিকের জন্য, তথাপি গেল বছর থেকে এবছর একটু ভালো। এবারে রমজানে দীর্ঘ 15 ঘন্টা রোজা পালন করছেন ব্রিটেনবাসী। শোয়েব কবির, সময় সংবাদ, বার্মিংহাম। কিছুদিন আগেও পাতাবিহীন গাছে বিমর্ষ ছিল আয়ারল্যান্ডের প্রকৃতি। তবে বসন্তের আগমনে এখন নতুন পাতায় চারিদিকে শুধু সবুজ আর সবুজের সমারোহ। নতুন দিনের নতুন সুরে সবুজের চাদরে ঢাকা প্রকৃতির সবুজ ভালোবাসায় মুগ্ধ স্থানীয় প্রবাসীরা। আয়ারল্যান্ড থেকে বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ জুয়েল। সৃষ্টির পর থেকেই প্রকৃতি তার নিজস্ব রূপ দিয়ে আলিঙ্গন করেছে মানুষের মনকে। মানুষের মন ভালো করতে সবসময় যেন তৈরি থাকে প্রকৃতি। আয়ারল্যান্ডে বসন্তের আগমনের সাথে সাথে তাই সবুজের সমারোহে চারপাশ ভরিয়ে দিতে এবারও ভুল করেনি প্রকৃতি। প্রকৃতি যেন ছেয়ে আছে নবপল্লবে। এ যেন নতুন জীবন ফিরে পাওয়ার আনন্দ বৃক্ষরাজির মাঝে। বসন্তের হাওয়া সবুজ পাতাকে ছুঁয়ে দিয়ে জানান দিচ্ছে সবুজের আগমনীকে। প্রকৃতির ভালোবাসা আর সবুজের সমারোহে মুগ্ধ এখানকার প্রবাসীরাও। কিছুদিন আগেও গাছগুলোতে কোনো পাতা ছিল না, কেমন যেন একটা বিষণ্ণ ভাব ছিল প্রকৃতির। এখন গাছগুলোতে নতুন পাতা এসেছে, চারদিকে শুধু সবুজ আর সবুজ, দেখতে অনেক ভালো লাগে। সবুজের বুক চিরে যখন বেরিয়ে আসে শেষ বিকেলের আলো, প্রকৃতির অপার ভালোবাসায় মুখরিত আর শিহরিত হয়ে ওঠে মাঠঘাট ও তার চারপাশ। চারিদিকে শুধু সবুজ আর সবুজের মেলা, পাতায় পাতায় শুধু নিখুঁত সবুজ রঙের আলপনা। প্রকৃতির এই নতুন জয়গানে হারিয়ে যাক করোনা, আসুক সোনালী সবুজ দিন। আয়ারল্যান্ড থেকে সৈয়দ জুয়েল, সময় সংবাদ। ভোরের সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় সিসিউতে বেগম জিয়া, বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা স্বরাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছেন মির্জা ফখরুল। বাংলাদেশে করোনার দ্বিতীয় ঢেউয়ের বিস্তার, যুক্তরাজ্য ও দক্ষিণ আফ্রিকার ভ্যারিয়েন্টের মাধ্যমেই তৃতীয় ওয়েভ প্রতিরোধে ভারতীয় ধরন ঠেকানোই মূল চ্যালেঞ্জ বলছেন বিশেষজ্ঞরা। জরুরি সহায়তা পেতে 333-তে ফোন দিয়েও সাহায্য না পাওয়ার অভিযোগ, তালিকা জটিলতায় সবার ক্ষেত্রে তাৎক্ষণিক সাড়া দেওয়া সম্ভব হচ্ছে না, দাবি ত্রাণ মন্ত্রণালয়ের। এ ছিল ভোরের সময়ে, সঙ্গে থাকুন সময়।